আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি একটা পার্সেল ওপেনিং দিয়ে। তো এই টাইমে সাধারণত খুব একটা ভিডিও শ্যুট করা হয় না। সন্ধ্যার নাস্তার পর থেকে আমার আজকের ভিডিওটা শুরু করেছি। এই প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছিলাম প্রায় কয়েক মাস আগে। আসলে এমনই হয়, যখন কোনো জিনিস অর্ডার করি দেখা যায় হয়তোবা আগে পরে অর্ডার করা হয়, কিন্তু যখন হাতে পাই কিভাবে যেন একটার পর একটা আসতে থাকে। সংসারের যে কোনো জিনিস কেনার ব্যাপারে কিন্তু আসলে বিষয়টা এমন না যে আমি আজকে মনে হলো আজকে একটা জিনিস কিনে নিলাম। অনেক চিন্তা ভাবনা, অনেক প্ল্যানিংয়ের পরে কিন্তু আমরা সংসারে নতুন একটা জিনিস যোগ করতে পারি। তো আমি আপুর কাছে যখন অর্ডার করি জিনিসগুলো নেওয়ার জন্য, তখন আমি যখন চাচ্ছিলাম তখন হচ্ছে আপুর সময় হচ্ছিল না। আবার আপুর যখন সময় হচ্ছিল মানে জিনিসটা পাঠানোর, তখন আবার আমার সময় হচ্ছিল না। তো এই করতে করতে বেশ কয়েক মাস হয়ে গেল, ফাইনালি আমার হাতে এলো। তো আমি হচ্ছে অনেকক্ষণ ধরে শুধু আনপ্যাক করেই যাচ্ছি, জাস্ট এটা শেয়ার করার জন্য যে মানে কতটা যত্ন নিয়ে তারা হচ্ছে প্যাকেজিংটা করে। প্যাকেজিং দেখে সত্যি আমি খুবই অবাক হয়ে গিয়েছি। দেখতে পেয়েছেন যে এক একটা জিনিস হচ্ছে 4টা লেয়ারে বাবুল যে পলিগুলো আছে ওগুলি দিয়ে মোড়ানো। তো এই চায়ের কাপগুলো আমি অনেক বেশি খুঁজতেছিলাম। আমি বেশ কিছুদিন আগে যে আপনাদেরকে এটারই পাশাপাশি একটা মানে ডিজাইনের কাপ দেখিয়েছিলাম, ওইটা আনার জন্য হচ্ছে আপুকে ছবি পাঠাই, দেন আপু আমাকে এই ছবিটা পাঠিয়েছিল। আর এই কিউট কিউট জিনিসগুলো আমি যে আপুর থেকে নিয়েছি, আপুর পেজের নাম হচ্ছে হীরা বাসনওয়ালি, আর আপুর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হিরাজ গুড লাইফ। অনেক আপুরাই আমি জানেন। তো ভিডিওর মাধ্যমে আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। এত সুন্দরভাবে জিনিসগুলো পাঠিয়েছো, আর প্রত্যেকটা জিনিস আসলে ভিডিওর থেকেও সামনাসামনি খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। আর সব থেকে ভালো লাগা কাজ করে যখন নিজের শখের জিনিসটা, নিজের পছন্দের জিনিসটা ঘরে বসে কোনো রকম হ্যাসেল ছাড়াই আসলে হাতে পাই। অনেক অনেক দোয়ার ভালোবাসা আপু তোমার জন্য। তো আমি জিনিসগুলো গুছিয়ে রেখে চলে আসলাম রাতের রান্নার প্রস্তুতি নিতে। আজকে রাতের রান্নার পাশাপাশি বেশ কিছু টাইম সেভিং কাজ করব, যেগুলো আসলে কিচেনের জন্য খুবই সময় বাঁচায়। এরকম কিছু কাজ করে নিব। আসলে রান্নার যে প্রিপারেশানটা থাকে সেগুলো কিন্তু চাইলেও একদিনে যে সব করে রাখা যায় তা না। তো আমি একটা লিস্টের মতন করে নিয়েছি, একটু একটু করে প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি যেন আমার 2 সপ্তাহের মতো হয়ে যায়। বলতে পারেন এই গরমে 3 ঘন্টার রান্না যেন 1 ঘন্টায় শেষ হয়ে যায়, ওই চিন্তা মাথায় রেখে আমার আজকের টুকটাক প্রস্তুতি। তো আমি রাতের রান্নার জন্য মুড়ি ঘন্ট করব। তার জন্য হচ্ছে আলু লাগবে। তো আলুটা সিদ্ধ করে মেয়েকে দিয়ে আসলাম ছোলার জন্য। আর ডাল সিদ্ধ বসিয়েছি। তো ডাল আমি বেশ কিছুটা একসাথে সিদ্ধ করে নিলাম। আর হচ্ছে এখানে আমার যে অর্গানাইজারটা আছে, আমি কিচেনটাকে একটু নতুনভাবে সাজানোর ইচ্ছা আছে, যার কারণে অর্গানাইজারটা এখান থেকে সরিয়ে নিব। তো অর্গানাইজারে যা যা আছে ওইখান থেকেই যা ক্লিন করা লাগবে সেগুলোই সরিয়ে নিচ্ছিলাম। তো একটুখানি গরম পানি করে নিলাম। তো অয়েল জারগুলো প্রথমে ভেবেছিলাম যে একদম মানে ভিতর পর্যন্ত ক্লিন করা লাগবে, পরে দেখলাম যে না, উপর উপর ক্লিন করলেই হয়ে যাচ্ছে। তো আমি এখানে যে জিনিসগুলো ক্লিন করার দরকার ছিল ওইগুলি ক্লিন করে নিলাম। আপনারা নিশ্চয়ই গাড়ির হর্নের শব্দ পাচ্ছেন, তো এগুলো চলতেই থাকে, যার কারণে ভয়েস ওভারের সময় প্রায় সময়ই আসলে চলে আসে। তো আশা রাখছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো যাই হোক, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি খুব ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। এখন কিন্তু প্রায় রাত 10:50 মতন বাজে। জাহিন এখনও পড়ছে আর ওর পরীক্ষা চলছে, যার কারণেই আমি রাতের বেলা এই কাজগুলো করতে পারছি। কারণ বাচ্চাদের যখন পরীক্ষা থাকে তখন কিন্তু ওদেরকে পরীক্ষার আগের দিন খুব একটা প্রেশার দেওয়া বা খুব বেশি প্যানিক করা এগুলি করি না। তখন ওদের মতো করে মানে ওদেরকে ছেড়ে দিই যে তোমরা তোমাদের মতন করে রিভিশন দাও। তো তাই জন্য কিন্তু এই কাজগুলো করে নেওয়ার সুযোগ পাচ্ছি। তা না হয় রাতের বেলা রান্নার ঝামেলা আমি খুব একটা রাখি না। চেষ্টা করি রান্নার কাজটা দিনের বেলায় সেরে নিতে। তো এটা হচ্ছে সকালবেলা। এখন আমি বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করছি। আর আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছি, ডালটা সিদ্ধ থাকলে দেখা যাবে যখন আমি রান্না করব জাস্ট পানিটা গরম করে ওই সিদ্ধ করা ডালটা দিয়ে, আমার যে ডালটা রান্না করতে হয়তো বা আধা ঘন্টা সময় লাগতো, সেই ডালটা আমার 10 মিনিটে রান্না হয়ে যাবে। আর ডাল তো হচ্ছে এমন একটা খাবার যে ডাল থাকলে পাশাপাশি অন্য যে কোনো একটা কিছু থাকলেই হয়ে যায়। আর আমার বাসায় দেখা যায় ডালটা মানে প্রায় প্রতিদিনই রান্না করা হয়।
3টা আইটেম রান্না করা হয়, মানে শাক অথবা ভাজি জাতীয় কিছু, তরকারি আর হচ্ছে ডাল। তো ডাল রান্নাতে যদি সময়টা কম লাগে আমার অনেকটা সময় বেঁচে যাবে। যদিও আমি খুব কম সময় নিয়েই রান্না করি, তারপরও এই গরমের মধ্যে মনে হয় যেন যতটা সহজ করা যায় নিজের রান্নাগুলো। তো কথা বলতে বলতেই এখানে আমি হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। পরোটাও কিন্তু আমি রাতের বেলায় অফ ক্যামেরায় মানে রেডি করে রেখেছিলাম। কারণ সকালবেলা আসলে পরোটা বানাতে গেলে অনেকটা সময় এখানে চলে যাবে। পরোটার খামিরটা জাস্ট আমি করে রেখেছিলাম। আর এখন হচ্ছে চা বানিয়ে নিচ্ছি। আর চায়ের লিকারটা সবসময় আমি আলাদা করে মানে ঢেলে নেই। কারণ সরাসরি প্যান থেকে ঢালতে গেলে দেখা যায় একদম পুরা চারপাশ ভরে যায়। আমার গত ভিডিওতে আপুরা অনেক সুন্দর, সুন্দর কমেন্টস করেছেন। তাছাড়া একজন আপুর আইডি নাম হচ্ছে হাউসওয়াইফ। তো আপু একদিনে হচ্ছে আমাকে প্রায় ৭-৮টার মতন কমেন্ট করেছেন। আমি আপুর কমেন্টস পড়ে বুঝতে পেরেছি যে অনেক বেশি ভালোবাসা, ভালো লাগা নিয়ে আপু আমার ভিডিওগুলো দেখেছেন। তো ভিডিওর মাধ্যমে আপুকে অনেক, অনেক থ্যাঙ্কস। আপনার জন্য অনেক, অনেক দোয়ার ভালোবাসা রইলো। তো বাচ্চাদেরকে নাস্তা দিয়ে এখন আমি জাহিনের জন্য টিফিন বানাতে চলে আসলাম। আর এটা তো হচ্ছে আমার বাসার একটা কমন আইটেম। এর আগেও অনেকবার শেয়ার করেছি, সেটা হচ্ছে ডিম পরোটা। রিসেন্টলি ফেসবুকে একটা আপুর ভিডিওতে দেখলাম যে আপু হচ্ছে পরোটাটাকে মানে কাঁচা থাকা অবস্থায় ডিমটা নিয়ে মোগলাই যেভাবে আমরা ভাজ করি ওভাবে করে দেন ডুবো তেলে ফ্রাই করেছে। তো আসলে এভাবে ফ্রাই করলেও একদম ডুবো তেলের মতোই হয়। আর এটা এত জটপট হয়ে যায় মানে ডিম পরোটাটা। আর আমার কাছে মনে হয় যে পরোটা এই একটা আইটেম দিয়ে যে কত রকমের নাস্তা বানানো যায় বা এই একটা খামির দিয়ে মানে হিসাব করা যাবে না। এত বেশি নাস্তা আইটেম আমি এই একটা পরোটা দিয়ে করে থাকি। তো এই পরোটাটা যদি ফ্রোজেন করা থাকে তাহলে একদম নিশ্চিন্ত, যে কোনো গেস্ট আসলেও হুট করে তো ডিম পরোটা করা যায়ই। তাছাড়া দেখা যায় সকালের নাস্তায় পরোটার পরিবর্তে তেল ছাড়া যদি সেঁকা দেয় সেটা হয়ে যায় রুটি। সেক্ষেত্রে রুটিটা ডিম ভাজি দিয়েও খাওয়া যায়, অন্যান্য সবজি দিয়েও খাওয়া যায়। আবার দেখা যায় চিজ বিভিন্ন ভেজিটেবল গ্রেট করে দিলে সেটা হয়ে যায় মানে ব্রেড পিৎজা। তো আমরা অনেকে আছি যারা ফ্রোজেন পরোটাটা খেতে পছন্দ করি না। আমি যেভাবে রাখি আসলে টেস্ট খুব একটা হেরফের হয় না। ফ্রেশ খাবারের সাথে তো ফ্রোজেন খাবারের কোনো কম্পেয়ার করলে হবে না। তবে ফ্রোজেন আমি যেহেতু বেশিরভাগ সময় ফ্রোজেন করেই এই আইটেমগুলো করে থাকি। তো আমি দেখেছি যে ভীষণ হেল্প করে, মানে হুটহাট কেউ বাসায় চলে আসলে একদমই টেনশন ফ্রি থাকা যায়। তো যাই হোক, আপনাদের ভাইয়া চলে যাওয়ার পরপরই যে কাজটা আমার সবসময় করা হয় সেটা হচ্ছে টেবিলটাকে গুছিয়ে নেওয়া। আর রান্নাবান্না খুব চটজলদি হয়ে গেছে আজকে, কারণ গতকালকে রাতে তো হচ্ছে আমি মুড়ি ঘন্ট করে রেখেছিলাম আর হচ্ছে একটা ভাজিও করে রেখেছিলাম, কারণ আজকে আমি বেশ কিছু টাইম সেভিং কাজ করব। তাই জন্য আসলে এক্সট্রা কাজ আমরা যেদিন করি ওই দিন কিন্তু রান্নার কাজটা যদি থাকে তাহলে নিজের উপরেই অনেকটা প্রেশার হয়ে যায়। তাই জন্য যেদিন এক্সট্রা কাজ করা হয় ওই দিন একে তো হচ্ছে রান্নাবান্না স্কিপ করার সুযোগ নেই, দ্বিতীয়ত হচ্ছে এই কাজগুলো না করলেও না। তো যতটুকুন রান্নাটা সহজ করে রাখা যায়, আর সবথেকে ভালো হয় যদি ওই দিন কোনো রান্নাই না করা লাগে। রান্না না করা লাগলেও দেখবেন যে খাবার দাবার যদি করাও থাকে রেডি, তাহলেও গরম করা, ওগুলো হচ্ছে আবার মানে সার্ভ করে ধোয়াধুয়ি করা, মানে আসলে খাবারের পিছনে অনেক সময় দিতে হয়। তো যেহেতু নিজেই করা লাগে কাজগুলো, যতটা সহজ করে নেওয়া যায় আর কি। তো টেবিলটাকেও আমি খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি, আর চারপাশের জিনিসগুলো যতটুকুন একটু একটু না মুছলে না অতটুকুনি মুছে নিয়েছি। আর এই বাসাটা এত বেশি মানে ধুলা হয়, তো টেবিলটা ক্লিন করার পাশাপাশি ওই টাওয়াল দিয়ে আমি সিঙ্কটাকেও একটু মুছে নিচ্ছি। এই সিঙ্কে যেহেতু সকালবেলা সবাই ব্রাশ করা হয়, দেখা যায় যে কেমন যেন একটা সাদা সাদা মানে স্পট পড়ে যায়, তো রেগুলারই একবার মুছতে হয়। জানি না ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন। আমার এই ভিডিওটা তো আপলোড হওয়ার কথা ছিল গতকালকে মানে সোমবারে। তো আমার সবসময় ভিডিও এডিট করার ক্ষেত্রে একটা মোবাইলে হচ্ছে রেকর্ড করা হয়, আর একটা মোবাইলে ট্রান্সফার করে দেন হচ্ছে আমাকে এডিটের কাজগুলো করতে হয়। তো কোনো একটা কারণে এক মোবাইল থেকে আরেক মোবাইলে মানে ফুটেজগুলো নিতে পারছিলাম না, যার কারণে এডিটও করা হয় নাই আর গতকালকের ভিডিওটাও দেওয়া হয় নাই। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, আমি প্রতি সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি, সোমবার আর বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়। আমার ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে প্লিজ কমেন্টসে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলোও আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার কাজের অ্যাপ্রিসিয়েট করে আসছেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
তো টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি, দেন ঝাড়ু টাড়ু দিয়ে প্রতিদিনকার রুটিন গোসল টোসল করে কাপড় ধুয়ে একদম বের হয়েছি। তো ময়লার ঝুড়িটা আমি সপ্তাহে 2 দিন ক্লিন করার চেষ্টা করি, কখনো কখনো 3 দিনও করা লাগে। তো এদিকে রুমে এসে দেখি যে আমি বেড গুছিয়ে ঘরটর ঝাড়ু দিয়ে তো অনেক কাজই করে নিয়েছি, কিন্তু বেডের মধ্যে বেডের বালিশগুলোই রাখা হয় নাই, তো সেগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম। আর গোসলে যাওয়ার আগে আমি রাইস কুকারে মটর ডাল সিদ্ধ বসিয়েছিলাম। ওই যে বললাম যে টাইম সেভিং বেশ কিছু কাজ করছি। এই মটর ডালটা দেখা যায় অনেক সময় লাগে সিদ্ধ হতে, তারপর আগের দিন ভিজিয়ে রাখতে হয়, মানে অনেক সময় লাগে এই ডালটা রান্না করতে। তাছাড়া এই ডাল দিয়ে আমি একটা স্ন্যাক্সও বানিয়ে থাকি। তো ওই মেনু অনুসারেই আমি এখানে যতটুকুন ডাল লাগবে ওভাবে করে সিদ্ধ করে নিয়েছি। আবার প্রয়োজনে আমি মানে বরফিও করে নিতে পারবো। তো ওই চিন্তা করেই ভাগ ভাগ করে একদম ঠান্ডা হলে দেন আমি ফ্রিজে রাখবো। তো আমি অফ ক্যামেরায় নামাজও পড়ে নিয়েছি। এখন সন্ধ্যের নাস্তার জন্য একটা ডেজার্ট করে রাখবো। তো এখানে আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু ঘি দিয়ে মেখে রাখলাম। ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যাবে। এখন একটা ক্যারামেল তৈরি করব। রিসেন্টলি আমি একটা ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা দেখেছি। আমি খুবই সরি, এখন এই মুহূর্তে আসলে চ্যানেলটার নাম মনে পড়ছে না। আপুটা ভিডিওতে মেনশন করেছিল বা টাইটেল থাম্বনেলেও যে 10 মিনিটে ডেজার্ট তৈরি। আমি খুবই অবাক হয়েছি। এটা মানে আপু ডেজার্টটা করে দেখিয়েছিল মেবি নর্মাল যে দুধটা সেটা দিয়ে। তো আমি জাল করা দুধ দিয়ে করেছি। আমার 10 মিনিট লাগেনি, 5 মিনিটে জাস্ট ডেজার্ট তৈরি হয়ে যায়। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি ক্যারামেল করেছি। ক্যারামেলের জন্য 1 কাপের মতন চিনি নিয়েছি। এটা স্ট্যান্ডার্ড চায়ের যে মানে কাপটা থাকে ওই কাপে মেপে নিলেও হবে। তারপর ক্যারামেলটা করেছি একদম চুলার আগুনটা লোতে রেখে, চিনিটা জাস্ট গলে যাওয়া অবধি, মানে অতিরিক্ত কালার হবে ওই পর্যন্ত অপেক্ষা করলে দেখা যাবে যে তিতা লাগবে। তো ক্যারামেলটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ওই যে বললাম যে টাইম সেভিং কাজ চলবে আজকে আমার। তো আমার আজকের লিস্ট অনুসারে সেই কাজগুলো করে নিচ্ছি। আমি গোসলে যাওয়ার আগে এখানে পেঁয়াজ ব্লেন্ড করার জন্য, আদা রসুন ব্লেন্ড করার জন্য ছুলে রেখেছিলাম। তারপর নর্মাল ফ্রিজে রাখার জন্য রসুনগুলো ছুলে রেখেছি। আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে পেঁয়াজ রসুনগুলো যদি কাচের জারে করে নর্মাল ফ্রিজে রাখা যায়, সেক্ষেত্রে না ধুয়ে রাখলে বেশি দিন ভালো থাকে। কারণ পেঁয়াজটা যখন আমরা ধুয়ে রাখি ওইটার ভাজে ভাজে পানি ঢুকে যায়। আর আমি কিছুটা আদা কুচিও মানে করে নর্মাল ফ্রিজে রেখেছি। আর ব্লেন্ডারের কাজটা আমি সন্ধ্যার পরে করব। তো এদিকে আমি যে ক্যারামেলটা করে রেখেছিলাম এটা ঠান্ডা হওয়ার পর উঠিয়ে আমি জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। আর ক্যারামেলটা যখন ঠান্ডা হয় প্লেট থেকে ওঠানোর পর এত কিউট লাগে দেখতে, খুব মানে সুন্দর লাগে দেখতে। তো এখন আমি 5 মিনিটে সেই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সার রেডি করে নিব। অবশ্যই মিক্সারটা রেডি থাকতে হবে। আমরা যেমন অনেক ধরনের জাল খাবার মানে ফ্রোজেন করে রাখি, জাস্ট 10 মিনিটে ভেজে নেই। এই ডেজার্টের ক্ষেত্রেও সেম, আগে থেকে একটা প্রিপারেশান নিয়ে রাখতে হবে। মানে এটা জাস্ট আমার কাছে ম্যাজিকের মতো মনে হয়েছে যে এটা আমি রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দিব, দেন যে কোনো গেস্ট আসলে গেস্ট বসিয়ে রেখে 5 মিনিটে ডেজার্টটা তৈরি করা যাবে। তো এখানে আমি নিয়েছি 1 কাপের মতন পাউডার দুধ। দেন আমি যে সুগারটাকে ব্লেন্ড করে নিয়েছি, ক্যারামেলটাকে যে সুগার পাউডার করে নিয়েছি, ওই সুগারটা নিয়েছিলাম আমি যতটুকুন পাউডার দুধ নিয়েছি তার অর্ধেক। দেন যতটুকুন পাউডার দুধ নিয়েছি ততটুকুন ব্রেড ক্রাম্ব দিয়েছি। আর ব্রেড ক্রাম্বটা তো আমরা সবাই তৈরি করতে পারি। আমার চ্যানেলে অলরেডি একটা রেসিপি আছে আমি কিভাবে ব্রেড ক্রাম্বটা বানাই। তো পুরো মিক্সারটা রেডি করে কিন্তু নর্মাল ফ্রিজে, যে কোনো কাচের জারে করে নর্মাল ফ্রিজে নাকি 2 মাসের মতন ভালো থাকে। আর হ্যাঁ, আমি কিন্তু আপুর রেসিপি পুরোটা ফলো করিনি, আমি আমার মতন করেছি। তো আমি যখন এটা জাল করেছি তখন যতটুকুন আমি পাউডার নিয়েছি তার ডাবল দুধ নিয়েছি। নিয়ে জাস্ট মানে 5 মিনিটও লাগে না, দুধে একটা বলক ওঠার সাথে সাথে এটার ঘনত্ব চলে আসে। তো যারা ডেজার্ট লাভার আছেন চাইলে ট্রাই করতে পারেন। আমার বিশ্বাস ট্রাই করলে আমাকে একবার হলেও থ্যাঙ্কস দিবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আমার ভিডিও কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।